হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউপি এক্সাম গাইড। প্রাইমারি টেট এবং প্রাইমারি আপার প্রাইমারির জন্য যারা প্রস্তুতি নিচ্ছ, আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা যে টপিকটা আলোচনা করব, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। আজকের আলোচনার টপিক হচ্ছে আমাদের জিওগ্রাফি, অর্থাৎ আপার প্রাইমারি যে সোশ্যাল স্টাডিজ রয়েছে, সেই সোশ্যাল স্টাডিজের যে জিওগ্রাফি পোর্শনটা খুবই গুরুত্বপূর্ণ। আর জিওগ্রাফির যে ভূপ্রকৃতি রয়েছে, অর্থাৎ আমাদের ভারতের যে ভূপ্রকৃতি, সেগুলো কিন্তু আমি পরপর আলোচনা করছি। তো আজকের যে পোর্শনটা আলোচনা করব, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। আজকের আলোচনার টপিক হচ্ছে উপকূলীয় সমভূমি। তাহলে কি বললাম, আজকে আমাদের আপার প্রাইমারির যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি উপকূলীয় সমভূমি, যেটাকে ইংরেজিতে কি বলা হয়, কোস্টাল প্লেন বলা হয়। কি বলা হয়? কোস্টাল প্লেন। এই বিষয়টা আজকে আমরা খুবই ডিটেলসে পড়ব। অর্থাৎ এখান থেকে তোমাদের প্রাইমারি হলো বা আপার প্রাইমারি যারা গ্রুপ ডি বা গ্রুপ সি পরীক্ষা দেবে, তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই যারা নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করো। ওকে, চলো প্রত্যেকে দেখো। প্রত্যেকটা জিনিস আমি কিন্তু খুবই সুন্দর করে বোঝানোর চেষ্টা করব, প্রত্যেকে বোঝার চেষ্টা করবে। ওকে, তাহলে আজকের আমাদের আলোচনার টপিক কি পেলাম? আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে ভারতের উপকূলীয় সমভূমি, যেটাকে আমরা ইংরেজিতে কি বলবো, কোস্টাল প্লেন অফ ইন্ডিয়া। দেখো, বলছে ভারতের উপকূলীয় সমভূমি গঠিত হয়েছে দাক্ষিণাত্য পার্বত বা পেনিনসুলার পর্বত শ্রেণী এবং সমুদ্র উপকূলের মধ্যে বিস্তৃত এলাকা জুড়ে। আমরা এর আগের ক্লাসে কিন্তু দাক্ষিণাত্যের মালভূমি নিয়ে আলোচনা করেছি। প্রত্যেক ক্লাসটা আশা করছি করে নিয়েছো। তাহলে গতদিন আমরা যে ক্লাসটা করেছিলাম সেটা হচ্ছে কি দাক্ষিণাত্যের মালভূমি। এই দাক্ষিণাত্যের মালভূমি এবং আমাদের যে দুই দিকে যে সমুদ্রপৃষ্ঠ রয়েছে, যদি ধরি আমরা এই দিকটা ভারতের ম্যাপ ধরি, তো এটা হচ্ছে নিচের দিকটা ভারতের ম্যাপের। আর এই অঞ্চলটা কি, এই অঞ্চলটা আমরা জানি এই অঞ্চলটা হচ্ছে দাক্ষিণাত্যের মালভূমি, তাই তো? এই অঞ্চল দাক্ষিণাত্যের মালভূমি। আর এইদিকে কি রয়েছে, এই অঞ্চলটা হচ্ছে কি আরব সাগর। এখানে কি রয়েছে, এখানে রয়েছে আরব সাগর রয়েছে। আর এইদিকে কি রয়েছে, এদিকে রয়েছে আমাদের বঙ্গোপসাগর, তাই তো? এবার দেখো, এই এই যে দাক্ষিণাত্যের মালভূমি রয়েছে, ঠিক তার মিডিলে এই যে অঞ্চলটা, এই যে মিডিলের এই অঞ্চলটা, এই অঞ্চলটা কি বলতো, এই অঞ্চলটা হচ্ছে এক ধরনের সমভূমি। এই অঞ্চলটা কি, এই অঞ্চলটা হচ্ছে এক ধরনের সমভূমি। এই সমভূমিটাকে কি বলা হয়, কোস্টাল প্লেন বলা হয়। বুঝতে পেরেছো? এই সমভূমিটাকে কি বলা হয়, কোস্টাল প্লেন বলা হয় বা উপকূলীয় সমভূমি বলা হয়। দেখো, এবার আমরা পড়ে নিব। বলছে ভারতের উপকূলীয় সমভূমি গঠিত হয়েছে দাক্ষিণাত্য মালভূমি বা পার্বত, অর্থাৎ দেখো এই যে নীল কালার যেটা এঁকেছি আমি, সেটা দাক্ষিণাত্যের পার্বত বা পেনিনসুলার পর্বতশ্রেণী এবং সমুদ্র উপকূলের মধ্যবর্তী স্থান। সমুদ্র মানে কি, এটা পুরোটাই সমুদ্র, এই দিকটা পুরোটাই সমুদ্র। তাহলে দাক্ষিণাত্যের মালভূমি এবং সমুদ্রের যে আমাদের দুই দিকে যে সমুদ্র রয়েছে, আরব সাগর, বঙ্গোপসাগর, এই দুটি সাগরের মধ্যবর্তী স্থানে কিন্তু এই কোস্টাল প্লেনটি গঠিত হয়েছে। আর এই কোস্টাল প্লেন গঠন হয়েছে কিসের কারণে? এক হচ্ছে সমুদ্রের সঞ্চয় কাজের ফলে, আর একটা হচ্ছে নদীর সঞ্চয় কাজের ফলে। তাহলে কি পড়লাম, এই প্লেনটা বা এই সমভূমি গঠনের মেন দুটো কারণ। এক হচ্ছে সমুদ্রের সঞ্চয় কার্য, আর একটা হচ্ছে নদীর সঞ্চয় কার্য। বোঝা গেল? ক্লিয়ার? নেক্সট দেখো, এই সমভূমি পশ্চিমে কচ্ছর রণ থেকে পূর্বে পশ্চিমবঙ্গ পর্যন্ত প্রায় 6150 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তাহলে কি বললাম, এইখানে যদি ম্যাপটা দেখি তাহলে আমরা জিনিসটা বুঝতে পারবো। তোমাদেরকে ম্যাপটা দেখাই, দেখো এই পর্যন্ত দেখতে পাচ্ছ। এই যে ম্যাপটা, এইখান থেকে প্রায় এই বরাবর চলে আসছে, এই বরাবর। বোঝা গেল? এই বরাবর, এই যে বরাবর, এই যে এইখান থেকে এই বরাবর যে দূরত্বটা, তাহলে কি বলছে যে এই যে দেখো এখানে বলা হয়েছে কি, ভালো করে দেখবে, যে পূর্ব দিকে কচ্ছের রণ এবং পশ্চিম দিকে, অর্থাৎ কি বলেছে দেখো, পশ্চিম দিকে কচ্ছের রণ এবং পূর্ব দিকে পশ্চিমবঙ্গ পর্যন্ত প্রায় 6150 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। বোঝা গেল? তাহলে এখান থেকে ভালো করে মাথায় রাখবে, এই সমভূমি পশ্চিমে কচ্ছের রণ থেকে পূর্বে পশ্চিমবঙ্গ পর্যন্ত প্রায় 6150 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তাহলে কিভাবে যাচ্ছে, এইভাবে দেখে নাও ভালো করে। তাহলে এই যে এইখানে ধরে কি রয়েছে, কচ্ছের রণ, এই বরাবর চলে আসবে, নিচের নিচ দিয়ে আসছে, তারপর আবার এই বরাবর চলে গেল। এই যে টোটাল দৈর্ঘ্য, এই টোটাল দৈর্ঘ্য হচ্ছে 6150 কিলোমিটার। বুঝতে পেরেছো? এটা হয়ে গেল 6150 কিলোমিটার। বুঝতে পেরেছো? ক্লিয়ার?
তারপর দেখো ভারতের উপকূলীয় সমভূমিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। তাহলে ভারতের উপকূলীয় সমভূমিকে আমরা কয় ভাগে ভাগ করব? দুই ভাগে। একটাকে বলবো আমরা পশ্চিমীয় উপকূলীয় সমভূমি, আর একটাকে আমরা কি বলবো? পূর্বীয় উপকূলীয় সমভূমি বা পূর্ব উপকূলীয় সমভূমি। কেন এরকম নাম হলো দেখে নাও। এই নামকরণের মধ্যে একটা তাৎপর্য রয়েছে। কারণটা কি? কারণটা হচ্ছে এই দিকটা দেখো, এই যে এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ওয়েস্ট বলা হয়, আর এটাকে কি বলা হয়? ইস্ট বলা হয়, তাই তো? এই অঞ্চলটা, এই যে অঞ্চলটা তোমরা দেখতে পাচ্ছ, এই অঞ্চলটা হচ্ছে কি পশ্চিম উপকূলীয়, আর এই যে অঞ্চলটা দেখতে পাচ্ছ এই অঞ্চলটাকে আমরা কি বলবো? পূর্ব উপকূলীয়, মানে ইস্ট উপকূলীয়। বোঝা গেল? তাই সমভূমিকে আমরা দুভাগে ভাগ করব। একটা হচ্ছে কি পশ্চিম উপকূলীয়, আর একটাকে আমরা কি বলবো? পূর্ব উপকূলীয়। বোঝা গেল? ক্লিয়ার? দেখো, তাহলে বলছে কি ভারতের মূল ভূখণ্ডের উপকূল রেখার দৈর্ঘ্য। তাহলে ভারতের মূল ভূখণ্ডের উপকূল রেখার দৈর্ঘ্য বলতে আমরা কি বুঝি দেখে নাও। এই যে এইখান থেকে ধরো শুরু করলাম, এইখান থেকে শুরু করে একদম চলে আসছি, এই যে চলে আসছি, ঠিক আছে, এই যে চলে আসছি, তারপর আবার এইদিকে ব্যাক করলাম, এইদিকে ব্যাক করলাম, এইটাকে কি হচ্ছে? ভারতের মূল ভূখণ্ডের উপকূল রেখার দৈর্ঘ্য। ভারতের মূল ভূখণ্ডের উপকূল রেখার দৈর্ঘ্য, এটাকে আমি কি বলবো? 6100 কিলোমিটার। কত হচ্ছে? 6100 কিলোমিটার। এটা টোটাল দৈর্ঘ্য কত? 6100 কিলোমিটার বা টোটাল এটা। কিন্তু আমি যদি অ্যাকিউরেট ধরতে চাই তাহলে 6150 কিলোমিটার, মানে রাউন্ড ফিগারে বলা যেতে পারে 6100 কিলোমিটার। এবার দেখো, এবার বলছে যদি আমরা এই 6100 কিলোমিটারের সঙ্গে আন্দামান, নিকোবর এবং লাক্ষাদ্বীপ এই সমস্ত দ্বীপপুঞ্জগুলোকে যদি আমরা যুক্ত করে দিই, তাহলে টোটাল দৈর্ঘ্য কত হবে? 7517 কিলোমিটার। কত বললাম? তাহলে যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য, ভালো করে শুনবে, ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য কত? আবারও বলছি, শোনো ভালো করে মন দিয়ে, এখান থেকে প্রশ্ন পরীক্ষা আসবে আর ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য কত? 7516 কিলোমিটার। যদি পরীক্ষায় প্রশ্ন আসে ভারতের মূল ভূখণ্ড, ভালো করে শোনো, ভারতের মূল ভূখণ্ডর উপকূল রেখার দৈর্ঘ্য কত? তখন আনসার হবে কত? 6100 বা 6150। আবার যদি বলে ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য কত? 7517 কিলোমিটার। বুঝতে পারছো সবাই? এই পয়েন্টগুলো ভালো করে মনে রাখতে হবে তোমাদের, খুব ভালো করে। ভারতের মূল ভূখণ্ডতে আন্দামান নিকোবর এবং লাক্ষাদ্বীপ এই দুটো কিন্তু যুক্ত হবে না, আর বাকিগুলো কিন্তু সবই থাকছে। চলো ভারতের উপকূলীয় অঞ্চলের বিস্তৃতি পড়বো এবার আমরা। ভারতের উপকূলীয় অঞ্চলটি 9টি রাজ্য এবং 4টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। এই যে ভারতের যে উপকূল রেখা, সেখানে 9টি রাজ্য আর 4টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। তাহলে কি কি সে 9টি রাজ্য কি কি দেখে নাও। 9টি রাজ্য প্রথমে রয়েছে গুজরাট, এই যে অঞ্চলটা, এই অঞ্চলটা হচ্ছে কি গুজরাট। তারপর চলে আসো কি এই যে লাল অঞ্চলটা দেখতে পাচ্ছি, লালটা হচ্ছে কি মহারাষ্ট্র। তারপর এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা দেখো আমি গোল করে দিচ্ছি, এই গোলটা, এটাকে বলছে কি গোয়া। আর এই যে এইটা হচ্ছে কি কর্ণাটক। এই যে এই কালারটাকে বলবো আমরা কি কেরালা। তারপর এই যে অঞ্চলটা, এই অঞ্চলটাকে আমরা কি বলবো? তামিলনাড়ু। তারপরে এই অঞ্চলটাকে আমরা কি বলবো? অন্ধ্রপ্রদেশ। তারপরে এই অঞ্চলটাকে আমরা কি বলবো? উড়িষ্যা। তারপরে এই অঞ্চলটাকে আমরা কি বলবো? পশ্চিমবঙ্গ। মনে থাকবে? তাহলে এই যে জিনিসগুলো ভালো করে আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। বোঝা গেল? তাহলে কি বললাম? তাহলে উপকূল রেখাতে যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেগুলো কি কি? গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ। তাহলে পশ্চিম দিকে কে কে রয়েছে দেখে নাও। পশ্চিম দিকে রয়েছে গুজরাট, মহারাষ্ট্র, গুজরাট, গোয়া রয়েছে পশ্চিম দিকে, কর্ণাটক আর কেরালা। তাহলে পশ্চিম দিকে কটি রয়েছে? পশ্চিম দিকে রয়েছে 5টি। আর পূর্ব দিকে কে রয়েছে? তামিলনাড়ু রয়েছে, অন্ধ্রপ্রদেশ রয়েছে, উড়িষ্যা রয়েছে আর পশ্চিমবঙ্গ রয়েছে, অর্থাৎ এদিকে রয়েছে 4টি। তাহলে পশ্চিম দিকে কটি রাজ্য রয়েছে? 5টি রাজ্য রয়েছে। পূর্ব দিকে কটি রাজ্য রয়েছে? 4টি রাজ্য রয়েছে। ইজ ইট ক্লিয়ার সবার? সবাই বুঝতে পেরেছো? চলো এবার আমরা যেটা পড়বো দেখো, এবার যে 4টি কেন্দ্রশাসিত অঞ্চল বললাম, 4টি কেন্দ্রশাসিত অঞ্চলগুলো কি কি এটা দেখতে হবে। প্রথম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম হচ্ছে কি দমন দিউ। তাহলে কি বললাম? প্রথম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম হচ্ছে দমন ও দিউ। ভালো করে মনে রাখবে, দমন ও দিউ। কোথায় পাবো দেখে নাও।
আমরা দমন এবং দিউ পাবো কোথায়? এই অঞ্চলটাকে। এই অঞ্চলটাকে আমরা কি বলবো? এই দেখতে পাচ্ছ দামান দিউ, এই অঞ্চলটাকে দেখতে পাচ্ছ দামান দিউ। তারপরে কি রয়েছে? পন্ডুচেরি। তারপর কি রয়েছে দেখো, এই যে অঞ্চলটা, এইখানে কি রয়েছে? এইখানে রয়েছে কি? পন্ডুচেরি। এখানে রয়েছে কি? পন্ডুচেরি রয়েছে। তারপর কি রয়েছে? আন্দামান। আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ, যেটা বঙ্গোপসাগর অবস্থিত। কোথায়? বঙ্গোপসাগরে অবস্থিত। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কোথায় অবস্থিত? বঙ্গোপসাগরে। ঠিক এই অঞ্চলটাতে অবস্থিত, এইখানে এই জায়গাটাতে অবস্থান করছে। তারপর চলে আসি লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপ কোথায় অবস্থান করছে? আরব সাগরে। লাক্ষাদ্বীপ কোথায় রয়েছে? লাক্ষাদ্বীপ রয়েছে আমাদের আরব সাগর, ঠিক এই জায়গাটাতে। ঠিক আছে, তাহলে এগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে। তাহলে 9টি রয়েছে রাজ্য আর 4টি রয়েছে আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল। 4টি কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি? দামান দিউ, পন্ডুচেরি, আন্দামান নিকোবর এবং লাক্ষাদ্বীপ। তোমাদের শিক্ষকতার স্বপ্নকে পূরণ করার জন্য আমরা নিয়ে এসেছি শিক্ষকতার স্বপ্ন পূরণের নতুন ব্যাচ। এখানে প্রাইমারি, আপার প্রাইমারি দুটি কোর্সই তোমরা করতে পারবে। আমাদের কি কি এই কোর্সের মধ্যে থাকছে? প্রতিদিন লাইভ ক্লাস থাকছে, রেকর্ডিং ক্লাস থাকছে এবং অধ্যায় ভিত্তিক মক টেস্ট, অর্থাৎ যে ক্লাসটা করানো হবে পরের দিন সেই ক্লাসটার উপরে মক টেস্ট থাকবে এবং প্রত্যেকটা ক্লাসে টাইপিং করা অর্থাৎ প্রিন্টেড নোট কপি থাকবে, যেগুলো তোমরা অতি সহজে ভালো করে পড়তে পারবে। যারা আমাদের কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217, আমাদের ক্লাস শুরু হবে জানুয়ারির 1 তারিখ থেকে। তো যারা ভর্তি হবে অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করো। এবার চলে আসি ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য। তাহলে ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য, তাহলে প্রথম মাথায় রাখতে হবে ভারতের কোন রাজ্যের উপকূল রেখার দৈর্ঘ্য সব থেকে বেশি। পরীক্ষায় যদি প্রশ্ন আসে ভারতের কোন রাজ্যের উপকূল রেখার দৈর্ঘ্য সব থেকে বেশি, তাহলে আনসার হবে কি? গুজরাট। কি বললাম? গুজরাট। গুজরাটের কত? 1214 কিলোমিটার। 1214 কিলোমিটার। তারপর সেকেন্ড, এটা হচ্ছে ফার্স্ট পজিশন। সেকেন্ড পজিশনে কে রয়েছে? অন্ধ্রপ্রদেশ। যদি তোমাদের পরীক্ষা প্রশ্ন আসে ভারতের কোন রাজ্য সব থেকে বেশি উপকূল রেখার দৈর্ঘ্য শেয়ার করেছে? গুজরাট। যদি পরীক্ষা প্রশ্ন আসে ভারতের পূর্ব দিকে কোন রাজ্য সব থেকে বেশি উপকূল রেখার দৈর্ঘ্য শেয়ার করেছে, তখন হবে কি? অন্ধ্রপ্রদেশ। আবার যদি পরীক্ষা প্রশ্ন আসে ভারতের সব থেকে বেশি উপকূল রেখার দৈর্ঘ্য শেয়ার করেছে গুজরাট, যদি অপশনে না থাকে তখন আনসার করতে হবে অন্ধ্রপ্রদেশ। অর্থাৎ প্রথম স্থানে রয়েছে গুজরাট, দ্বিতীয় স্থানে অন্ধ্রপ্রদেশ, তৃতীয় স্থানে তামিলনাড়ু। পরপর এইভাবে আছে, অন্তত 3টে মনে রাখবে: গুজরাট, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু। আর পশ্চিমবঙ্গের সীমানা শেয়ার করেছে কত? 1,057 কিলোমিটার। আর সব থেকে কম কে করেছে? সব থেকে কম করেছে গোয়া। ভারতের কোন রাজ্য সব থেকে উপকূল রেখা দৈর্ঘ্য কম শেয়ার করেছে? সেটা হবে আনসার কি? গোয়া। আর সব থেকে বেশি কে? গুজরাট। গুজরাট কত করেছে মনে রাখবে? 1214 কিলোমিটার। আর ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চল সব থেকে দৈর্ঘ্য বেশি শেয়ার করেছে? নাম হবে আন্দামান নিকোবর। কত হবে? 1962। 1962। ঠিক আছে, 1962। তারপর চলে আসি সব থেকে কম কে? দমন দিউ। কত? 42 কিলোমিটার, মাত্র 42 কিলোমিটার। ইজ ইট ক্লিয়ার? চলো নেক্সট দেখো। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি ভারতের মোট উপকূল রেখার দৈর্ঘ্য কত। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে ভারতের মোট উপকূল রেখার দৈর্ঘ্য হচ্ছে 7,516 কিলোমিটার। আর ভারতের মূল ভূখণ্ড যদি বলা হয় তাহলে কিন্তু 7,516 কিলোমিটার হবে না। বোঝা গেল? বোঝা গেল? তাহলে যদি তোমাদের পরীক্ষার প্রশ্ন আসে যে ভারতের মোট উপকূল রেখার দৈর্ঘ্য কত? 7,516 কিলোমিটার। আবার যদি প্রশ্ন করে ভারতের মূল ভূখণ্ডের উপকূল রেখা দৈর্ঘ্য কত, তাহলে আনসার হবে 6,100 বা 6,150 কিলোমিটার। মনে রাখতে হবে। চলো, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ সব থেকে বেশি উপকূল রেখা শেয়ার করছে। উপকূল রেখা আরব সাগর, বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর সঙ্গে যুক্ত। তাহলে যদি তোমাদের পরীক্ষা প্রশ্ন আসে ভারতের উপকূল রেখায় কটি সমুদ্র রয়েছে? আরব সাগর, বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর, এই 3টি সাগর রয়েছে। চলে আসি ভারতের উপকূলীয় সমভূমি থেকে আমরা কি কি পড়বো। ভারতের 2টি প্রধান উপকূলীয় সমভূমি রয়েছে। একটা হচ্ছে কি পশ্চিম উপকূলীয় সমভূমি, আর একটিকে আমরা বলবো পূর্ব উপকূলীয় সমভূমি। এর আগেই তোমাদেরকে বললাম।
এর মধ্যে গুজরাট উপকূলীয় সমভূমি পশ্চিম উপকূলের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাহলে কি বললাম, তাহলে ভারতের দুটি মেনলি হচ্ছে উপকূলীয় সমভূমি রয়েছে, একটা হচ্ছে পশ্চিম উপকূলীয় সমভূমি আর একটা হচ্ছে পূর্ব উপকূলীয় সমভূমি। আর পশ্চিম উপকূলীয় সমভূমির আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কি গুজরাট সমভূমি। এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। নেক্সট দেখো, গুজরাট উপকূলীয় সমভূমিটা কি? গুজরাট উপকূলীয় সমভূমি বা গুজরাট কোস্টাল প্লেন কি বলছে দেখো, গুজরাট সমভূমির বিস্তৃতি দেখবো। বলছে গুজরাটের বনকান্থা, কি বললাম, বনস্কান্থা এবং সবরকান্থা, এই দুটির মানে যে রাজ্য জুড়ে বিস্তৃত, মানে বাদে মানে বনকাস্থা এবং সবরকান্থা, এই দুটো কি, এই দুটো হচ্ছে কি জেলা, এই দুটো হচ্ছে জেলা, এই দুটো জেলা বাদে গুজরাটের প্রায় পুরোটাই জুড়ে, পুরো গুজরাটটা জুড়ে কিন্তু গুজরাট সমভূমি আমরা বলবো। তাহলে গুজরাটের দুটো জেলা বাদ দিয়ে পুরো অঞ্চলটাকে আমরা বলবো গুজরাট সমভূমির একটি অংশ। এই গুজরাট সমভূমি কিভাবে তৈরি হয়েছে দেখো, এই যে ছবি দেখো, ছবি দেখলে বুঝতে পারবে। এই অঞ্চলটা, এই যে অঞ্চলটা দেখতে পাচ্ছ, এই অঞ্চলটা পুরোটা হচ্ছে আমাদের গুজরাট সমভূমি। এই অঞ্চলটা কি, পুরোটা হচ্ছে আমাদের গুজরাট সমভূমি। আর এটা হচ্ছে আমাদের নর্থ গুজরাট, ঠিক আছে। তাহলে গুজরাট সমভূমির মধ্যে কোনটা পড়ছে, এই অঞ্চলটা পড়ছে আর এই অঞ্চলটা পড়ছে। বলছে দেখো, নিম্নোক্ত নদীগুলির সঞ্চয় কাজের ফলে গঠিত হয়েছে। তাহলে গুজরাট সমভূমি কোন কোন নদীর সঞ্চয় কাজের ফলে তৈরি হয়েছে? গুজরাট সমভূমি কোন কোন নদীর সঞ্চয় কাজের ফলে তৈরি হয়েছে? নাম্বার ওয়ান, মাহি নদী, প্রথম কথা। দুই নাম্বার সবরমতী নদী, আর তিন নাম্বার হচ্ছে লুনি নদী। তাহলে আমরা জানলাম যে গুজরাট সমভূমি তৈরি হচ্ছে তিনটি নদীর ফলে, মাহি নদী, সবরমতী আর লুনি। মাহি, সবরমতী আর লুনি, এই তিনটি নদীর সঞ্চয় কাজের ফলে তৈরি হয়েছে। বোঝা গেল? ক্লিয়ার? নেক্সট দেখো, নেক্সট বলছে গুজরাট সমভূমির দুটি অংশ। গুজরাট সমভূমির দুটি অংশ, একটা হচ্ছে কি উত্তর অংশ আর একটা হচ্ছে কি দক্ষিণ অংশ। তাহলে উত্তর অংশটা কি বলা হয়? কচ্ছ বলা হয়। কি বলা হয়? কচ্ছ বলা হয়। আর নিচের অংশটা কি বলা হয়? কাথিয়াবাড় বলা হয়। ছবি দেখো, তাহলে গুজরাট সমভূমির কটি অংশ? গুজরাট সমভূমির আমরা দুটি অংশ পেলাম। এই অঞ্চলটাকে দেখে নাও, এই অঞ্চলটাকে আমরা কি বলবো? কচ্ছ অংশ বলবো। আর এই অঞ্চলটাকে আমরা কি বলবো বলতো? কাথিয়াবাড় বলবো। তাহলে ওপর দিকটাকে কি বলা হয়? কচ্ছ বলা হয়। দেখো কচ্ছ লেখা আছে, কচ্ছ, ভালো করে দেখো। এই অঞ্চলে কি বলে? এই অঞ্চলটাকে বলা হয় কি? এই অঞ্চলটাকে বলা হয় কি? কচ্ছ বলা হয়। দেখতে পাচ্ছ ছবি, এই অঞ্চলে কি বলা হয়? এই অঞ্চলটাকে বলছে কচ্ছ। আর এই যে অঞ্চল, এই অঞ্চলে কি বলছে? কাথিয়াবাড় বলছে। তাহলে গুজরাট সমভূমির উত্তর দিকের অংশটিকে বলা হয় কচ্ছ বলা হয়, আর দক্ষিণ দিকের অংশটিকে বলা হয় কাথিয়াবাড়। কাথিয়াবাড়ের অন্য একটা নাম রয়েছে, সেই নামটা হচ্ছে সৌরাষ্ট্র। কি বললাম? সৌরাষ্ট্র। এবার দেখো, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি কচ্ছ। কচ্ছ উপদ্বীপ নিয়ে আমরা পড়বো। এখানে দেখা যায় কি দুটো দিক দেখা যায়, এখানে দুটো জিনিস দেখা যায়। একটাকে দেখা যায় বলছে কি রন অফ কচ্ছ, যেটাকে বলছে কি বৃহৎ লবণাক্তর সমভূমি। এটা হচ্ছে কি বৃহৎ লবণাক্তর সমভূমি, মানে এটাকে কি বলা হয়? এটাকে বল রন অফ কচ্ছকে কি বলা হয় বলতো? এটাকে বলা হয় যে সাদা মরুভূমি। কি বলা হয়? সাদা মরুভূমি বলা হয়। কেন বলতো? কারণ এত পরিমাণে লবণ আছে এখানে, দেখতে সাদা, একদম মরুভূমির মতো, তাই এটাকে কি বলা হয়? হোয়াইট ডেজার্ট বলা হয়। কি বলা হয়? কচ্ছের রনকে কি বলা হয়? হোয়াইট ডেজার্ট বা সাদা মরুভূমি বলা হয়। মনে থাকবে। তাহলে কচ্ছের রনকে কি বলা হয়? সাদা মরুভূমি বলা হয়। আর এখানে প্রচুর পরিমাণে লবণ পাওয়া যায়। এখানে কচ্ছ রন রয়েছে এটা, আর ছোট রন যেটা দক্ষিণ পূর্বে অবস্থিত। যদি আমরা দেখি এই অঞ্চলটা, ভালো করে দেখো, এই যে কচ্ছ, এটাকে কি বলা হয়? এই কচ্ছটাতে দুটো অংশ দেখা যায়। এই অঞ্চলটাতে কি রয়েছে? এই অঞ্চলটা কি রয়েছে? এখানে রয়েছে কচ্ছ, কচ্ছ রয়েছে, এখানে কচ্ছ রয়েছে, এখানে কচ্ছ রয়েছে। আর এখানে কি রয়েছে? এইখানে কি রয়েছে? লিটিল কচ্ছ। এই নীলটা হচ্ছে লিটিল কচ্ছ, মানে নিচের দিকে রয়েছে, মানে পরপর। ঠিক আছে। তারপর নেক্সট দেখো, এবার গুরুত্বপূর্ণ ভৌগোলিক অংশ বলছে কি গুল্প অফ কচ্ছ। একটা আমরা যেটা বললাম গুল্প অফ কচ্ছ, দেখো এই অঞ্চল, দেখো এই যে দেখতে পাচ্ছ এটাকে কচ্ছ বলছে। তাহলে এই যে যদি আমরা ছবির সাহায্যে দেখি এই অঞ্চলটা, এই অঞ্চলটা বুঝতে পারছো? এই যে অঞ্চলটা, এই যে সংকীর্ণ, কচ্ছ কথার অর্থ হচ্ছে সংকীর্ণ, ন্যারো। এই অঞ্চলটার নাম হচ্ছে গুল্প অফ কচ্ছ। মানে গুল্প অফ কচ্ছ মানে কি? কচ্ছ উপদ্বীপ।
কচ্ছ গুল্প মানে কি উপদ্বীপ, তাহলে কি বলছে কচ্ছ উপদ্বীপ মানে সরি কচ্ছ উপসাগর বলা হয়, সরি গুল্প কথার অর্থ হচ্ছে উপসাগর, তাহলে কচ্ছ উপসাগর বলা হয়। গুল্প অফ কচ্ছ বলা হয় কোনটাকে, এইটা মানে গুল্প অফ কচ্ছ কার মধ্যে অবস্থান করছে বলতো, গুল্প অফ কচ্ছ অবস্থান করছে কচ্ছর মধ্যে, কচ্ছের মধ্যে অবস্থান করছে এবং কাথিয়াবাড়, বুঝা গেল। তাহলে কচ্ছ এবং কাথিয়াবাড় এই দুটোর মাঝখানে অবস্থান করছে কে, গুল্প অফ কচ্ছ, মানে কচ্ছ উপদ্বীপটা অবস্থান করছে। আর এই কচ্ছের যে ওপর দিকটা, এই যে অঞ্চলটা, এটাকে বলা হয় কি বলা হয়, সার ক্রিক বলা হয়, এটাকে কি বলা হয়, সার ক্রিক, মাথায় রাখবে সার ক্রিক, মানে গুজরাট এবং পাকিস্তানের মধ্যে সীমানা শেয়ার করছে কে, সার ক্রিক, এটা মাথায় রাখবে। গুজরাট এবং পাকিস্তানের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে সার ক্রিক, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। দেখো এবার দেখলাম গুল্প অফ কচ্ছ, যেটাকে বলছে কচ্ছ এবং কাথিয়াবাড়ের মধ্যবর্তী অংশ, সামুদ্রিক একটি খাড়ি। আর স্যার ক্রিকটা কি, ভারত পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চল। স্যার ক্রিকটা কোথায় অবস্থান করছে, এই যে ওপরটা, এই যে দেখো আমি নীল কালি দিয়ে রেখেছি এই অঞ্চলটা, এটাকে বলছে কি স্যার ক্রিক, এই যে অঞ্চলটা, এটাকে বলছে কি স্যার ক্রিক বলছে, মনে থাকবে। গুজরাট এবং পাকিস্তানের মধ্যে সীমানা শেয়ার করছে। তারপরে চলে এসে আমরা কাথিয়াবাড়, কাথিয়াবাড় যেটাকে কি বলা হয়, সৌরাষ্ট্র বলা হয়। তাহলে কাথিয়াবাড় বা সৌরাষ্ট্র কি, এই বিষয়টা আমাদেরকে এবার জানতে হবে। এবার এর বিস্তৃতি কি, এর বিস্তৃতি হচ্ছে গুল্প অফ কচ্ছ থেকে গুল্প অফ খাম্বাত, কি বললাম, গুল্প অফ কচ্ছ থেকে গুল্প অফ খাম্বাত, মানে কি কচ্ছ উপসাগর থেকে খাম্বাত উপসাগর পর্যন্ত বিস্তৃত। দেখো ছবি দেখো, এই যে এটাকে কি বলা হয়, এই যে এই অঞ্চলটা কি বলে, এটাকে বলা হয় কি কাথিয়াবাড়। তাহলে এই যে মিডিলটা আমরা পেলাম, এটাকে কি বলে, গুল্প অফ কচ্ছ বলা হয়, এটাকে বলে গুল্প অফ কচ্ছ। আর এই অঞ্চলটা কি বলে বলতো, এটাকে বলা হয় কি খাম্বাত উপসাগর, কি বলা হয়, খাম্বাত উপসাগর, এটাকে কি বলা হয়, খাম্বাত উপসাগর। তাহলে কাথিয়াবাড়টা হচ্ছে কি কচ্ছ উপসাগর এবং খাম্বাত উপসাগরের মধ্যে অবস্থান করছে। চলো তারপর নেক্সট দেখো, নেক্সট বলছে কি দেখো, এবার আমরা দেখব কি প্রত্যেকটা জিনিস ভালো করে দেখবো। তারপর এই যে কাথিয়াবাড়টা তৈরি হচ্ছে কি থেকে, গুল্প অফ খাম্বাত এবং গুল্প অফ কচ্ছ, মানে খাম্বাত উপসাগর এবং কচ্ছ উপসাগরের মধ্যেখানে অবস্থান করছে, আমরা দেখে নিলাম। এবার আমরা আর একটা জিনিস পড়বো, এবার টুকটুক করে দেখে নাও বিস্তারিত। এবার নামটা কি, ওই যে আমি বললাম সৌরাষ্ট্র বলা হয়, তাহলে কি বলা হয়, এটাকে কি বলা হয়, সৌরাষ্ট্র বলা হয়। এর ভূখণ্ডের বৈশিষ্ট্য কি, এখানে বিভিন্ন উচ্চভূমি, পাহাড় এবং কি দেখা যায়, বিভিন্ন খাড়ি বা সংকীর্ণ সমুদ্র জলের পথ দেখা যায়, কি দেখা যায়, ধরো এই দিকটা সমুদ্র, এবার কি হয়েছে, সমুদ্র ভেঙেই এরকম একটা শুরু শুরু চলে গেছে, এগুলোকে কি বলা হয়, বলা ক্রিক বলা হয়। অর্থাৎ সংকীর্ণ অঞ্চল যেখানে সমুদ্রের জল প্রবেশ করে, এগুলোকে কি বলা হয়, ক্রিক বলা হয়। তাহলে এই যে খাম্বাত উপসাগর, এই খাম্বাত উপসাগর কিন্তু আমরা অনেকগুলো ক্রিক দেখতে পাই, এটা মাথায় রাখবে। এছাড়াও এখানে এক ধরনের সমভূমি দেখতে পাবো, সেই সমভূমির নাম হচ্ছে চরটার সমভূমি, কি বললাম, চরটার সমভূমি বলা হয়। এবার এখানে আমরা কি কি পাহাড় বা পর্বত দেখতে পাবো একটু দেখে নিই। প্রথম আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি মান্ডব পাহাড়, খুব ইম্পর্টেন্ট। মান্ডব পাহাড় কোথায় লক্ষ্য করা যায়, মান্ডব পাহাড় গুজরাটের কাথিয়াবাড়ের মধ্যভাগে অবস্থিত। এখান থেকে নদীগুলি চারিদিকে প্রবাহিত হয় বলে এটাকে কি বলা হয়, কেন্দ্র বিমুখ জল নির্গম প্রণালী, মানে এটা একটা ধরো পাহাড়, তো এই দিক থেকেও নদী চলে গেছে, এই দিক থেকেও নদী চলে গেছে, এই দিক থেকেও নদী চলে গেছে, চারিদিকে নদী চলে গেছে, এই জন্য এটাকে কি বলা হয় বলতো, কেন্দ্র বিমুখ জল নির্গম প্রণালী, এটা মাথায় রাখতে হবে। তারপর চলে আসি গিরনার, মাউন্ট গিরনার, এটাও একটা হচ্ছে কি কাথিয়াবাড়ের সর্বোচ্চ শৃঙ্গ। পরীক্ষা প্রশ্নটা আছে যে কাথিয়াবাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, মাউন্ট গিরনার। কাথিয়াবাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, কাথিয়াবাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে মাউন্ট গিরনার। এটি আগ্নেয়গিরি থেকে উৎপত্তি হচ্ছে, এটা কি হয়েছে, আগ্নেয়গিরি থেকে উৎপত্তি হয়েছে। আর দক্ষিণে গির পর্বত শ্রেণী অবস্থিত, কোথায়, এই দক্ষিণ দিকে কি অবস্থান করছে, দক্ষিণ দিকে গির পর্বত শ্রেণী অবস্থান করছে। তাহলে গির পর্বত শ্রেণীর সর্বোচ্চ সিংহের নাম হচ্ছে কি গিরনার, যেটা পেলাম আমরা, অর্থাৎ কাথিয়াবাড়ের সর্বোচ্চ সিংহ বা গির পর্বত শ্রেণীর সর্বোচ্চ সিংহের নাম হচ্ছে গিরনার। আর সেখানেই রয়েছে কি, সেখানে রয়েছে আমাদের গির অভয়ারণ্য, যেটা আমাদের এশিয়াটিক লায়নের জন্য বিখ্যাত। ভারতের একমাত্র এশিয়াটিক লায়ন পাওয়া যায় কোথায়, গুজরাটের কাথিয়াবাড়ে, মনে থাকবে, গুজরাটের কাথিয়াবাড়ে এশিয়াটিক লায়ন পাওয়া যায়। চলো এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি পশ্চিম উপকূলীয় সমভূমি।
এতক্ষণ আমরা গুজরাট উপকূলীয় সমভূমি পড়লাম, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি পশ্চিম উপকূলীয় সমভূমি। চলো এবার পশ্চিম উপকূলীয় সমভূমিটা পড়বো। বলছে বিস্তার, এখানে কি বলছে সুরাট থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত। তাহলে সুরাট থেকে কন্যাকুমারী পর্যন্ত এই সমভূমিটি উত্তরে দমন থেকে দক্ষিণে কন্যাকুমারী কেপ কেপ কমেরিয়ান পর্যন্ত বিস্তৃত। তাহলে আমরা দুটো ভাগে জানতে পারলাম। তাহলে পশ্চিম উপকূলীয় সমভূমি কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত? সুরাট। সুরাটটা কোথায় অবস্থান করছে? অবশ্যই গুজরাটে। তাহলে গুজরাটের সুরাট থেকে দক্ষিণে তামিলনাড়ুর কন্যাকুমারী পর্যন্ত পশ্চিম উপকূলীয়। অর্থাৎ যদি আমরা ম্যাপটা দেখি তাহলে বুঝতে পারবো, ম্যাপে দেখো ভালো করে, ম্যাপটা হয়তো নিচে আছে, আমি তোমাদেরকে দেখাই, 1 মিনিট। দেখতে পাচ্ছ, এই যে দেখো এইখান থেকে, অর্থাৎ এই যে অঞ্চলটা সুরাটটা কোথায়, এখানে রয়েছে সুরাট। তাহলে এই যে অঞ্চল এটাকে হচ্ছে কি গুজরাট উপকূল বলছে, এটা গুজরাট উপকূল। তাহলে এইখানে রয়েছে সুরাট। তাহলে এই জায়গাটা থেকে একদম এই পর্যন্ত, এই যে এখানে এই পর্যন্ত এটাকে বলছে কি কন্যাকুমারী বলছে এই জায়গাটা। তাহলে এই যে অঞ্চলটা দেখতে পাচ্ছ এই সুরাট থেকে এই পর্যন্ত এটাকে বলছে কি পশ্চিম উপকূল, মনে থাকবে। তাহলে সুরাট থেকে কন্যাকুমারী এই অঞ্চলটাকে আমরা কি বলবো? পশ্চিম উপকূলীয় বলবো। এর আবার আরো একটা নাম রয়েছে, কি নাম বলবো? যে উত্তর দিকে দামানদিউ থেকে দক্ষিণে কন্যাকুমারী বা কেপ কমেরিয়ান। আমরা দেখলাম এর আগে দেখলাম যে এই অঞ্চলটাতে কি এইখানে কি রয়েছে দামানদিউ রয়েছে। তাহলে এই নামটাও বলতে পারি দামানদিউ, যার মানে কি বলছে দেখো দামান এবং দিউ পেয়েছো, দামান দিউ পেয়েছো, দাদরা নগর হাভেলি এবং দামান দিউ। আগে দাদরা ও নগর হাভেলি এবং দামান এবং দিউ দুটো আলাদা ছিল, করে একসঙ্গে হয়ে গেছে। তো দাদরা এবং নগর হাভেলি এবং দামান দিউ থেকে যেটা রয়েছে কি তামিলনাড়ুর কন্যাকুমারী বা কেপ কমেরিয়ান বলা হয় এটাকে, সেই পর্যন্ত পশ্চিম উপকূলটা বিস্তৃত। তাহলে পরীক্ষায় দুই রকম ভাবে প্রশ্ন আসতে পারে যে পশ্চিম উপকূল কোথা থেকে বিস্তৃত। অপশনে থাকতে পারে সুরাট থেকে কন্যাকুমারী, আবার অপশনে থাকতে পারে দমন দিউ থেকে কন্যাকুমারীর কেপ কমেরিন পর্যন্ত বিস্তৃত, মনে থাকবে। চলো নেক্সট দেখো, এই অঞ্চল আবার 4 ভাগে বিভক্ত। এই যে আমরা পশ্চিম উপকূলটা পেলাম, এই পশ্চিম উপকূলকে আমরা কয় ভাগে ভাগ করবো বলতো? 4টি ভাগে ভাগ করব। পশ্চিম উপকূলকে আমরা 4টি ভাগে ভাগ করব। কি কি দেখে নাও। প্রথম হচ্ছে কি গুজরাট সমভূমি পেলাম, গুজরাট। 2 নাম্বার কি পেলাম? কঙ্কন সমভূমি পেলাম। 3 নাম্বার কি পেলাম? কানাডা সমভূমি পেলাম। আবার কি পেলাম আমরা? মালাবার, মনে থাকবে। তাহলে পশ্চিম উপকূলকে আমরা 4টি ভাগে পেলাম। গুজরাট সমভূমি এটা তো আমরা অলরেডি পড়ে নিয়েছি। তাহলে বাকি 3টে থাকলো কঙ্কন উপকূল, কানাডা উপকূল আর মালাবার উপকূল, এগুলো আমরা এবার পড়ব। তাহলে কঙ্কন উপকূলটা কি বলছে? দামান থেকে গোয়া পর্যন্ত এই অংশে মহারাষ্ট্র এবং গোয়া থেকে রয়েছে। পরীক্ষায় দুই রকম প্রশ্ন অপশন থাকতে পারে যে কঙ্কন উপকূলের বিস্তার কত। কঙ্কন উপকূলের বিস্তার হচ্ছে দামান থেকে গোয়া পর্যন্ত বা মহারাষ্ট্র থেকে গোয়া পর্যন্ত, মনে থাকবে। এটাকে আমরা কি বলবো? কঙ্কন উপকূল। দেখে নাও কঙ্কন উপকূল, ভালো করে ছবি দেখো, ছবি দেখে পড়ো তাহলে জিনিসটা বুঝতে পারবে। দেখো বলছে দামান থেকে কি গোয়া, গোয়া মানে কি এই অঞ্চলটা গোয়া, এখানে গোয়া। তাহলে এটা যে কি গোয়া রয়েছে, তাই তো এই অঞ্চলটা গোয়া। আর এই অঞ্চলটা কি এই অঞ্চলটা, ঠিক আছে দামান থেকে। তাহলে এই যে অঞ্চল মানে মহারাষ্ট্র থেকে গোয়া বা দামান থেকে গোয়া, এই অঞ্চলটাকে আমরা কি বলবো বলতো? কঙ্কন উপকূল। তাহলে কঙ্কন উপকূল মেনলি কোথায় রয়েছে? মহারাষ্ট্র এবং গোয়াতে রয়েছে, মনে থাকবে। তারপর নেক্সট দেখো, তারপরে চলে আসো কানাডা উপকূল। কানাডা উপকূলটা কি? গোয়া থেকে ম্যাঙ্গালোর পর্যন্ত বা কর্ণাটক উপকূল। এটি এটাকে কি বলা হয়? কানাডা উপকূল বা কর্ণাটক উপকূলও বলা হয়। কি বলা হয়? কানাডা উপকূল বা কর্ণাটক উপকূল বলা হয়। এটার বিস্তার কি গোয়া থেকে ম্যাঙ্গালোর, বা আমরা বলতে পারি এটি কর্ণাটক রাজ্যের উপকূলীয় সমভূমি বলা হয়। অর্থাৎ দেখো গোয়া থেকে কর্ণাটক, এই যে আমরা পেলাম কি এই গোয়া, দেখে না ভালো করে ছবির সাহায্যে জিনিসটা, ছবির সাহায্যে যদি দেখি তাহলে বুঝতে পারবো কি এই অঞ্চলটা এইখান থেকে একদম ঠিক এই কর্ণাটক পর্যন্ত, এই কর্ণাটক এই অঞ্চলটা কি বলে? এই অঞ্চলটাকে আমরা বলবো কি বলতো? কর্ণাটক উপকূল। তাহলে এই অঞ্চলটাকে আমরা পেলাম কি কঙ্কন উপকূল। তারপরে এই অঞ্চলটাকে কি পেলাম আমরা? কর্ণাটক উপকূল। তারপরে এই কর্ণাটক থেকে কেরালা পর্যন্ত, কর্ণাটক থেকে কেরালার একদম শেষ প্রান্ত অর্থাৎ তামিলনাড়ু পর্যন্ত এই অঞ্চলটার নাম হচ্ছে কি মালাবার উপকূল। কি পেলাম? মালাবার। বলছে ম্যাঙ্গালোর, ম্যাঙ্গালোর মানে কর্ণাটক থেকে কন্যাকুমারী পর্যন্ত এটার নাম হচ্ছে কি মালাবার উপকূল, বা আমরা অন্য নামে বলতে পারি কেরালা রাজ্যের উপকূল।
বোঝা গেল? তাহলে মালাবার উপকূল আমরা কোন রাজ্যে দেখতে পাবো? মালাবার উপকূল আমরা দেখতে পাবো কেরালাতে। কর্ণাটক উপকূল দেখতে পাবো আমরা কর্ণাটকে। কঙ্কন উপকূল দেখতে পাবো আমরা মহারাষ্ট্রে। আর গুজরাটে দেখতে পাবো আমরা গুজরাট উপকূল। মনে থাকবে সবার? এবার আমরা যেটা পড়বো এবার কি এই উপকূলের কি বৈশিষ্ট্য রয়েছে। এটা সর্বাধিক প্রস্থ, সব থেকে বেশি প্রস্থ কোথায়? দক্ষিণ দিকে রয়েছে। সর্বাধিক প্রস্থ রয়েছে ৮০ কিলোমিটার। গুজরাটের নর্মদা ও তাপ্তি নদীর মোহনার কাছে। কি বললাম? গুজরাটের নর্মদা ও তাপ্তি নদীর মোহনার কাছে সব থেকে এর চওড়াটা বেশি, ৮০ কিলোমিটার। অধিকাংশ নদী পশ্চিমঘাটের পশ্চিম ঢাল থেকে উৎপত্তি হয়েছে এবং পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে। অর্থাৎ এই যে পশ্চিম উপকূল আমরা পেলাম, এই পশ্চিম উপকূলে যে এখান থেকে পশ্চিমঘাট পর্বত রয়েছে, পশ্চিমঘাটের পশ্চিম প্রান্ত থেকে নদীগুলি উৎপত্তি হয়ে পশ্চিম দিকে আরব সাগরে গিয়ে পতিত হয়েছে। এই পশ্চিম উপকূলের নদীগুলো সাধারণত ছোট হয়। নদীগুলো ছোট হয় এবং অনেক বেশি গতিশীল হয়, একদম দ্রুত খরস্রোত। পশ্চিম বাহিনী নদীগুলো একদম খরস্রোত হবে, প্রচন্ড গতিশীল হবে। এই সমভূমিটি উত্তরে সংকীর্ণ এবং দক্ষিণ দিকে ক্রমশ চওড়া হয়ে যাচ্ছে। নদীর মুখে বদ্বীপ নয় এবং বরং মোহনার সৃষ্টি হয়েছে। নদীর দিক মানে কি বলছে? ভালো করে মাথায় রাখবে। পশ্চিম বাহিনী নদীগুলি, অর্থাৎ পশ্চিম বাহিনী মানে নদী কি? ধরো এটা ভারতের ম্যাপ, অর্থাৎ এই ধরো এখানে কোনো নদী তৈরি হয়েছে, সব নদীগুলো পশ্চিম দিকে যাচ্ছে। অর্থাৎ পশ্চিম বাহিনী নদীগুলো সমুদ্রের সঙ্গে বদ্বীপ তৈরি করেনি। কি তৈরি করেছে? মোহনা তৈরি করেছে। তাহলে বলো তো, তাপ্তি নদী বদ্বীপ করেছে না মোহনা করেছে? অবশ্যই মোহনা করেছে। কেন? কারণ তাপ্তি নদী হচ্ছে পশ্চিম বাহিনী নদী, অর্থাৎ আরব আরব সাগরে গিয়ে পতিত হয়েছে। তাই যতগুলো আমাদের পশ্চিম বাহিনী নদী রয়েছে, প্রত্যেকটা নদী কোনো না কোনোভাবে মোহনা তৈরি করেছে, তারা কিন্তু কোনো বদ্বীপ তৈরি করেনি। তারপর নেক্সট বলছে, উপকূল বরাবর মানে ব্যাক ওয়াটার বা লবণাক্ত জলের হ্রদ দেখা যায়। তাহলে এখানে কি দেখা যায়? লবণাক্ত জলের হ্রদ দেখা যায়। এই লবণাক্ত জলের হ্রদগুলোকে কেরালাতে কি বলা হয়? কয়াল বলা হয়। তাহলে কয়াল কি? কয়াল হচ্ছে একটি লবণাক্ত জলের হ্রদ, যেটা হচ্ছে কেরালাতে নামকরণ করা হয়েছে কয়াল। একটা উদাহরণ ভেম্বা নদ। ভেম্বা নদ কি? এটি কেরালার একটি বিখ্যাত কয়াল এবং ভারতের দীর্ঘতম হ্রদ। তাহলে ভারতের দীর্ঘতম লবণাক্ত জলের হ্রদের নাম হচ্ছে ভেম্বা নদ। এছাড়াও আর একটি হ্রদ রয়েছে কেরালাতে, তার নাম হচ্ছে অষ্টমুদি। কি বললাম? অষ্টমুদি। এগুলো সবই কিন্তু লবণাক্ত জলের হ্রদ। চলে আসি ব্যাক ওয়াটারটা কি? ব্যাক ওয়াটার বলতে বোঝাচ্ছে একটা লেগুন বলা হয়। এগুলোকে কি বলে? লেগুন বা লবণাক্ত জলের হ্রদ বলা হয়। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি? পূর্ব উপকূলীয় সমভূমি। এতক্ষণ আমরা পশ্চিম উপকূলীয় পড়লাম, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পূর্ব উপকূলীয় সমভূমি। বিস্তার দেখো, এখানে বিস্তার কি বলছে? বলছে সুবর্ণরেখা নদী থেকে কন্যাকুমারী পর্যন্ত এটি উত্তরের মহানদী বদ্বীপ থেকে দক্ষিণে কেশ কেপ কমেরিয়ান বা কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত। তাহলে সুবর্ণরেখা নদী থেকে কন্যাকুমারী, তাহলে দুই রকম ভাবে মনে রাখবো এই অঞ্চলটা। তাহলে এই যে অঞ্চলটা আমরা পেলাম, এই অঞ্চলটা, এখানে কি রয়েছে? সুবর্ণরেখা নদী। এই সুবর্ণরেখা নদী থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত, বা উড়িষ্যার মহানদী। কি বললাম? উড়িষ্যার মহানদী থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত। দুই রকম ভাবে পরীক্ষা প্রশ্ন আসতে পারে। এবার পূর্বঘাট এবং সমুদ্রে এটা কিভাবে তৈরি হয়েছে? পূর্বঘাট পর্বত এবং সমুদ্রের মধ্যবর্তী অঞ্চল, পূর্বঘাট পর্বত এবং সমুদ্রের মধ্যবর্তী অঞ্চলে এই সমভূমিটা তৈরি হয়েছে। কি কি রাজ্য রয়েছে? এখানে রাজ্য রয়েছে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, এই সমস্ত রাজ্য রয়েছে। এছাড়াও পশ্চিমবঙ্গ রয়েছে। পশ্চিম উপকূলের তুলনায় চওড়া এবং বিস্তৃত। তাহলে মাথায় রাখবে, পূর্ব উপকূলীয় সমভূমিটা পশ্চিম উপকূলের থেকে চওড়া হবে এবং বিস্তৃত হবে। কেন হবে? কারণ পূর্বঘাট পর্বতে ব্যাপক ক্ষয় হয়। পূর্বঘাট পর্বতে ব্যাপক ক্ষয় হয় এবং বড় বড় ডেল্টা তৈরি করে। এই যে ভারত, এখানে কি রয়েছে? এখানে তো একটা পূর্বঘাট পর্বত রয়েছে। এই পূর্বঘাট পর্বতে যে সমস্ত নদীগুলো উৎপত্তি হয়েছে, সেই নদীগুলি পূর্বঘাট পর্বতকে প্রচুর পরিমাণে ক্ষয় সাধন করে। যার ফলে নদীগুলো কি করে? এই ক্ষয়িত নুড়ি বালি কাকর পাথরগুলোকে বয়ে বয়ে নিয়ে গিয়ে জমা করে কি তৈরি করছে? বদ্বীপ তৈরি করেছে। যার ফলে কিন্তু পূর্ব উপকূলের সমভূমিটা অনেক বেশি চওড়া পশ্চিম উপকূল থেকে। এখানকার বিখ্যাত নদীগুলো হচ্ছে গোদাবরী, কৃষ্ণা, কাবেরী।
এগুলো এগুলো সব নদীগুলো কিন্তু কি তৈরি করেছে? ডেল্টা সৃষ্টি করেছে। ডেল্টা মানে কি? বদ্বীপ তৈরি করেছে। এছাড়াও পশ্চিম পশ্চিম উপকূলীয়তে মানে পশ্চিম উপকূলে বিভিন্ন ধরনের হ্রদ এবং জলাশয় দেখতে পাওয়া যায়। যেমন হচ্ছে কোলেরু হ্রদ। কোলেরু হ্রদ কোথায় রয়েছে? অন্ধ্রপ্রদেশ। কোলেরু হ্রদ গোদাবরী এবং কৃষ্ণা, তাহলে গোদাবরী এবং কৃষ্ণা নদীর মাঝখানে যে বদ্বীপ তৈরি হয়েছে সেটাকে কি বলছে? কোলেরু হ্রদ। ভালো করে শুনবে। তাহলে কোলেরু হ্রদ কোথায় অবস্থিত? কোলেরু হ্রদ হচ্ছে অন্ধ্রপ্রদেশে অবস্থিত। এটা কৃষ্ণা এবং গোদাবরী নদীর মাঝখানে অবস্থিত। চিল্কা হ্রদ, এটা উড়িষ্যায় অবস্থিত। ভারতের সব থেকে বড় লবণাক্ত জলের হ্রদ। তারপর চলে আসি পুলিকট, এটাও অন্ধ্রপ্রদেশে অবস্থিত। অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর সীমান্ত। তাহলে অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর সীমান্তে অবস্থান করছে পুলিকট। মনে থাকবে, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর সীমান্তে অবস্থান করছে পুলিকট। আর কোলেরু হ্রদ রয়েছে কোথায়? অন্ধ্রপ্রদেশ, গোদাবরী এবং কৃষ্ণা নদীর মিডিলে। এবার উপকূলের বিভিন্ন বিভাজনের নাম আমরা জানবো। যেমন দেখো, উৎকল সমভূমি। উৎকল সমভূমি কোনটা? উড়িষ্যাকে কি বলা হয়? উৎকল সমভূমি বলা হয়। তারপর হচ্ছে কি নর্দার্ন সার্কার, কি বলে? নর্দার্ন সার্কার, অর্থাৎ গোদাবরী থেকে মহানদী পর্যন্ত বিস্তৃত। গোদাবরী থেকে মহানদী পর্যন্ত বিস্তৃত এটাকে বলছে নর্দার্ন সার্কার। আর করমণ্ডল উপকূল, যেটা তামিলনাড়ুর উপকূলকে কি বলছে? করমণ্ডল উপকূল। পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে মনে রাখতে হবে। দেখো, পূর্ব উপকূলীয় সমভূমিটা কি? পূর্ব উপকূলীয় সমভূমিকে আমরা প্রধানত দুটি অংশে ভাগ করতে পারি। কটি অংশে? দুটি অংশ। এই যে পূর্ব উপকূলীয় পেলাম, এই যে এই দিকটা পূর্ব উপকূল, এই দিকটা, তাহলে এই দিকটাকে আমরা দুটো ভাগ করব। একটা হচ্ছে উত্তরের সার্কাস বলা হয়, নর্দার্ন সার্কাস বলা হয়। আর নিচেরটাকে কি বলা হয়? করমণ্ডল উপকূল বলা হয়। তাহলে এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি উত্তর সরকার উপকূল। উত্তর সরকার উপকূল হচ্ছে পূর্ব উপকূলের উত্তর দিকটাকে বলা হয় উত্তর সরকার। এটার আবার দুটি অংশ রয়েছে। উত্তর সরকারের আবার দুটি অংশ রয়েছে। একটাকে বলবো আমরা উৎকল উপকূলীয় সমভূমি। উৎকল উপকূলীয় সমভূমি, যেটা বিস্তার হচ্ছে গঙ্গা নদীর বদ্বীপ এবং মহানদী নদী পর্যন্ত বিস্তৃত। গঙ্গা নদীর বদ্বীপ এবং মহানদী নদী পর্যন্ত বিস্তৃত। মূল বৈশিষ্ট্য, উড়িষ্যার উপকূলীয় অংশ এটা, বেশি পরিমাণে বদ্বীপ দেখা যায়। এখানে চিল্কা হ্রদ রয়েছে। এখানকার মাটি উর্বর প্রকৃতির। মনে থাকবে। তাহলে চিল্কা হ্রদ রয়েছে কোথায়? উড়িষ্যাতে রয়েছে। আর উৎকল উপকূল বলা হয় কোথায় রয়েছে? উড়িষ্যা। নেক্সট চলে আসছে অন্ধ্র উপকূল বলা হয় কাকে? এটার বিস্তার হচ্ছে মহানদীর মোহনা থেকে পুলিকট পর্যন্ত বিস্তৃত। এখানে প্রশস্ত উপকূলীয় গোদাবরী নদী, কৃষ্ণা নদী রয়েছে। এখানে কোলেরু হ্রদ রয়েছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তারপর চলে আসি আমরা করমণ্ডল উপকূল। করমণ্ডল উপকূলের অবস্থান পূর্ব উপকূলের দক্ষিণ অংশ বলা হয়। এটা চেন্নাইয়ের এবং চেন্নাইয়ের কন্যাকুমারীর রয়েছে। এটা রয়েছে কোথায়? চেন্নাই থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত। তামিলনাড়ুর চেন্নাই থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত। এটি মূলত তামিলনাড়ু উপকূলীয় বলা হয়। তামিলনাড়ু উপকূলীয় বলা হয়। ঠিক আছে, মাথায় রাখবে। আর এখানে শীতকালে বৃষ্টিপাত হয়। উত্তর পূর্ব বর্ষা মানে কি শীতকালের বৃষ্টিপাত এখানে দেখা যায়। তাহলে কি বললাম? তামিলনাড়ু উপকূল বা করমণ্ডল উপকূলে কি হয়? শীতকালে বৃষ্টিপাত হয়ে থাকে। এবার আমি এখানে ট্রিক্স আছে কিছু মনে রাখার জন্য, এগুলো একটু পড়ে নেবে। উৎকল সমভূমি দেখা যায় গঙ্গা, মহানদী। অন্ধ্র হচ্ছে কি মহানদী, পুলিকট। করমণ্ডল উপকূল চেন্নাই থেকে কন্যাকুমারী। এগুলো কিন্তু শর্টকাটে লেখা আছে, একটু পড়ে নেবে। বোঝা গেল? তাহলে ডিটেলস আমি পড়িয়ে দিলাম। ভালো করে পড়বে, বারবার করে রিভিশন করবে। এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসবে না। প্রচুর ডিটেলস আমি পড়িয়েছি। যারা WBCS বলো, যাই পরীক্ষা দাও না কেন, এর মধ্যে থেকেই কোশ্চেন আসবে। এর বাইরে কিছু নেই। ঠিক আছে? প্রত্যেকে ভালো করে পড়ো। তোমাদের শিক্ষকতার স্বপ্নকে পূরণ করার জন্য আমরা নিয়ে এসেছি শিক্ষকতার স্বপ্ন পূরণের নতুন ব্যাচ। এখানে প্রাইমারি, আপার প্রাইমারি দুটি কোর্সই তোমরা করতে পারবে। আমাদের কি কি এই কোর্সের মধ্যে থাকছে? প্রতিদিন লাইভ ক্লাস থাকছে, রেকর্ডিং ক্লাস থাকছে এবং অধ্যায় ভিত্তিক মক টেস্ট, অর্থাৎ যে ক্লাসটা করানো হবে পরের দিন সেই ক্লাসটার উপরে মক টেস্ট থাকবে। এবং প্রত্যেকটা ক্লাসে টাইপিং করা অর্থাৎ প্রিন্টেড নোট কপি থাকবে, যেগুলো তোমরা অতি সহজে ভালো করে পড়তে পারবে। যারা আমাদের কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217, আমাদের ক্লাস শুরু হবে জানুয়ারির 1 তারিখ থেকে। তো যারা ভর্তি হবে অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করো।